আজকে আমি পৃষ্ঠটান সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের দেখবে ভৌতবিজ্ঞান বইতে 54-55 পৃষ্ঠার মধ্যেই পাবে। তোমরা বইটা খুলে রাখবে আর আমার এই আলোচনাটা শুনবে, তাহলেই ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে। দেখবে প্রথমেই আমি কিছু বাস্তব ঘটনার কথা বলছি, যে বাস্তব ঘটনাগুলো তোমরা সবাই দেখে থাকবে দৈনন্দিন জীবনে। এই ধরনের ঘটনা তোমরা প্রত্যেকেই দেখে থাকবে। দেখো, জলের উপর দিয়ে পোকামাকড় চলাচল করা। সাধারণত তোমরা দেখবে যখন যে পোকামাকড়গুলো হালকা পোকামাকড়, যেমন মাকড়সা, মশা, এই ধরনের যে পোকাগুলো, এগুলো দিব্যি জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে। এর জন্য এদের শরীরে কোনো অংশ ভেজেও না, কোনোভাবে এরা ডুবেও যায় না। তাহলে কীভাবে হাঁটে? এইভাবে আমরা যখন জলের উপর দিয়ে চলাচল করতে যাই, তাহলে আমরা তো ডুবে যাই। কোনো বস্তুকে জলের উপর যখন রাখতে চাওয়া হয়, সেটাও ডুবে যায়। তাহলে পোকামাকড় বা মাকড়সা এরা কেন ডোবে না, কীভাবে এরা চলাচল করতে পারে, সেটাও কিন্তু তার মূল কারণই হচ্ছে এই পৃষ্ঠটান। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দেখবে সিরিঞ্জের সূঁচ থেকে ধীরে ধীরে তরল বের করা। সিরিঞ্জ তোমরা দেখেছো, ইঞ্জেকশনের সিরিঞ্জ, যার মুখে একটা সূঁচ লাগানো থাকে। সেই ডাক্তারবাবুরা যখন ইঞ্জেকশন দেয়, তখন সকলেই দেখে থাকবে প্রথমে ইঞ্জেকশনের পিস্টনটাকে ঠেলে সামান্য একটু লিকুইড ওষুধ বাইরে বের করে দেয়। তা সেক্ষেত্রে যখন সেই লিকুইড ওষুধটা ধীরে ধীরে বাইরে বেরোয়, দেখা যায় যে ফোঁটাটা, যে লিকুইডের, যে তরলের ফোঁটাটা বাইরে বেরোচ্ছে, তার আকৃতি কিন্তু হয়ে যায় গোলাকার। কখনোই সেটা অন্য কোনো আকার ধারণ করে না, সবসময় সেটা গোলাকার, গোলকের মতন আকার ধারণ করে। এই রকম আমরা যে পাশে যে ছবিতে দেখিয়েছি, দেখবে একদম সম্পূর্ণ এরকম গোলকের আকার ধারণ করে। তারপর অভিকর্ষের টানে সেটা একসময় মাটিতে পড়ে যায়। সেই রকমই ড্রপারে করে যখন ধরো জলের ফোঁটা ফেলছো নিচের দিকে, ড্রপারের ওপরটাতে যখন আমরা খুব ধীরে ধীরে চাপ দিই, তখন মুখ থেকে যে তরলটা বা যে জলটা বেরিয়ে আসে, সেই জলের আকৃতিটাও কিন্তু প্রথমে মুখেতে একটা গোল আকৃতি ধারণ করে। তো সেটাও কিন্তু ওই একই কারণে, পৃষ্ঠটানের জন্যই হয়। কীভাবে হয়, কেন হয়, সেটা আমি একটু পরে আলোচনা করছি। 3 নম্বর পয়েন্টে দেখো, ভেজা টিস্যু পেপারের যদি একটা সূঁচকে রেখে জলে ভাসানো হয়, বা যদি আমরা খুব ধীরে ধীরে একটা সূঁচকে নিয়ে জলের উপরে আলতোভাবে যদি ছেড়ে দিই, সেখানেও কিন্তু দেখতে পাবো সূঁচটা জলের উপরে ভেসে থাকছে। এবারে সেটা সাধারণত সহজে করা সম্ভব নয়। তাই কি করি আমরা, একটা টিস্যু পেপার বা যেগুলো আমরা ব্লটিং পেপার বলি, ছোটো একটা ব্লটিং পেপারের উপর একটা সূঁচকে নিয়ে জলের উপর ভাসিয়ে দিলাম। তাহলে কী হবে, ব্লটিং পেপারটা আস্তে আস্তে জলটাকে শোষণ করে নিয়ে ভিজে হয়ে ভারী হবে, সেটা নিচে চলে যাবে, সূঁচটা কিন্তু জলের উপরই ভেসে থাকবে। তা সেটাও কিভাবে সম্ভব? একই কারণে, পৃষ্ঠটানের জন্যই সেটা সম্ভব। 4 নম্বর পয়েন্টে দেখো, কচু পাতা বা পদ্ম পাতার ওপর জলের ফোঁটা যখন পড়ে, সেটাও কিন্তু এই রকমভাবেই গোল হয়ে থাকে। কখনোই সেটা চৌকো বা অন্য কোনো লম্বা এই ধরনের কোনো আকৃতি হয়ে থাকে না, সেটা সবসময় গোল হয়ে থাকে। সাবানের ফেনা যখন দেখেছো, বাতাসে যখন সাবানের ফেনা ওড়ে বা জলেতে যখন কাপড় ফাপড় কাচা হয়, যে সাবানের ফেনাটা তৈরি হয়, সেটাও কিন্তু একটা গোল আকারে ধারণ করে। তা সমস্ত ঘটনাগুলোর জন্য একটাই কারণ, সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটান। এইবার আমরা জানবো পৃষ্ঠটান তাহলে জিনিসটা কি, কেন পৃষ্ঠটানের জন্য এই ঘটনাগুলো ঘটে। দেখবে সাইডে আমি লিখেছি, তরলের পৃষ্ঠ তল বরাবর ক্রিয়াশীল টান। এখানে নামটা শুনলেই বোঝা যায়, পৃষ্ঠটান মানে একদম যে তরলটা থাকে একটা বালতিতে, একটা পাত্রে বা অন্য যে কোনো জায়গায় যে তরল থাকে, তার পৃষ্ঠতল বরাবর ক্রিয়াশীল টান। এবার পৃষ্ঠতল বরাবর টানটা কীভাবে কাজ করবে, তার স্পর্শকীয়ভাবে নিশ্চয়ই। যে তরলটা নেওয়া হয়েছে সেটা যদি গোল তল হয়, তাহলে তার উপরে এই যে আমি তীর চিহ্নটি দেখিয়েছি, দেখবে এগুলো হচ্ছে স্পর্শক। এখানে যে তরলের তলটা নেওয়া হয়েছে, যেখানটা বক্রতল সামান্য বেঁকে গেছে, সেখানেও সেই বক্রতলের স্পর্শক বরাবর টান ক্রিয়া করছে। এইগুলো হচ্ছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান ধর্মের জন্য একটা তরল সবসময় চেষ্টা করে তার উপরের তলটা, পৃষ্ঠতলটা সর্বদাই যেন সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে সে তার ক্ষেত্রফলটাকে কমানোর চেষ্টা করবে। অর্থাৎ তরল পৃষ্ঠ নিজের ক্ষেত্রফল সবসময় কমানোর চেষ্টা করার এই যে ধর্ম, এইটাকেই আমরা বলবো পৃষ্ঠটান, যে কোনো ক্ষেত্রে। এবার এই যে বাস্তব ঘটনাগুলো আমি বলেছি, এইগুলো কিভাবে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে, সেইটাই এখানে আলোচনার মধ্যে আসছে। প্রথম ঘটনাটি যদি দেখি, যখন পোকামাকড় চলাচল করছে, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যে পোকামাকড় যখন চলাচল করে, যে অংশটাতে জলের ওপর তার পাটা পড়েছে, পাগুলো যে যে জায়গায় পড়েছে, সেই জায়গাগুলো কিন্তু সামান্য একটু অবনমিত হয়ে যায়।
অর্থাৎ নিচের দিকে নেমে যায় এইরকমভাবে, আমি যে ছবিতে দেখিয়েছি এরকমভাবে নিচের দিকে নেমে যায়। তাহলে এই নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু তরল তো কখনোই এইভাবে থাকতে চাইবে না, সে সব সময় চাইবে কি ন্যূনতম ক্ষেত্রফল, মানে সব থেকে কম ক্ষেত্রফল বিশিষ্ট হওয়ার চেষ্টা করবে। তাহলে একটা তরলের তল কোনো পাত্রে রাখা আছে, সেই তরলের তল কখন সব থেকে কম হয়, যখন তার উপরের তলটা সমতল হয়ে থাকে। এই যে সাইডে দেখানো আছে দেখবে, এটা একটা সমতল উপরের তলটা, আবার অনুভূমিক, নিচের পাত্রটা যে নিচের ভূমিটা যেরকমভাবে থাকে উপরের তলটাও সেই রকম সমতল বা অনুভূমিক হয়ে থাকে। তাহলে এই অংশটাও কিন্তু সবসময় চেষ্টা করবে উপরে উঠে সাইডের অংশগুলোর মতন একই সরলরেখায় আসতে বা সমতল হয়ে থাকতে। তার জন্যই কাজ করছে এখানে পৃষ্ঠটানটা। আর এই যে বলা হচ্ছে একদম পৃষ্ঠতল বরাবর ক্রিয়াশীল টান, তাহলে এখানে যে পৃষ্ঠতলটা সেগুলো বক্রতল, সেই বক্রতলের ওপর ক্রিয়াশীল টান মানে সেটা স্পর্শকীয়ভাবে কাজ করবে। এইভাবে যদি দুটো স্পর্শক টানি দুদিকে, এই দুটোই হচ্ছে স্পর্শকীয়ভাবে ক্রিয়াশীল টান। এবার এই যে পৃষ্ঠ টানগুলো, এদের যদি আমি উল্লম্ব উপাংশ নিই ওপরের দিক বরাবর, এই যে সোজা উপরের দিকে যদি আমি উল্লম্ব উপাংশ নিই, সেই উল্লম্ব উপাংশগুলোর যে লব্ধি একসঙ্গে যোগ করলে তাদের লব্ধি পাওয়া যাবে। সেই লব্ধি বলটা তখন ওই পোকার ওজনটাকে ব্যালেন্স করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে। সেই জন্যই পোকাটা তখন এর ওপরে ভেসে থাকছে, সহজেই চলাচল করতে পারছে। এর জন্য কিন্তু কোনো অংশই তরলের মধ্যে ডুবে থাকে না। তাই এখানে প্লবতা কিন্তু কোনোভাবে কাজ করে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো বস্তুকে আমরা যখন জলে ভাসাই, সেখানে তার উপর প্লবতা কাজ করে, সেই প্লবতার মানটা বস্তুর ওজনের সাথে সমান হয়ে যায়, তবেই সে কিন্তু সেখানে ভেসে থাকতে পারে। এখানে কিন্তু পোকামাকড়ের শরীরের কোনো অংশই জলের মধ্যে ডুবে থাকছে না, মানে কোনো তরলই এখানে অপসারিত হচ্ছে না, তাই এখানে কোনো প্লবতা কাজ করছে না। এখানে যে কারণে পোকামাকড়গুলো ভেসে আছে সেটার একমাত্র কারণ হচ্ছে এই পৃষ্ঠটান বল। দেখবে সাইডে লেখা আছে টান দেয়া রবারের পর্দার মতো তরল তল কাজ করে। এটা যদি একটা রবারের পর্দা হবে, সেই পর্দার মাঝে যদি আমি কোনো বস্তুকে, একটা ভারী বস্তুকে যদি রেখে দিই, সেই পর্দার মাঝখানটাও কিন্তু এইভাবে ঢুকে যায়। এখানেও ঠিক তেমনই মনে হচ্ছে যেন তরলের তলটা একটা টান দেওয়া রবারের পর্দা, তার মাঝখানে পোকাটা আছে, পোকার ওজনের জন্য সেই অংশটা কিছুটা ঢুকে গেছে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে দেখো, সিরিঞ্জের সুচ থেকে যখন তরল বের করে বা ড্রপার থেকে যখন তরল বের করে, তখন তার আকৃতিটা কি হয়, এই রকম একটা গোলাকার ধারণ করে। তাহলে এই গোল আকার ধারণ করার মূল কারণটা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণ বল। তাহলে আন্তরাণবিক আকর্ষণ বলটা কিভাবে কাজ করে, একটা তরলের অণুকে যদি আমি এইভাবে দেখাই, ঠিক আছে, একটা গোল তরলের ফোঁটা, অণু বলা ভুল, একটা তরলের ফোঁটা, তার মধ্যে অসংখ্য জলের অণু আছে, তরলটার অণু আছে। সেই অণুগুলোর উপর কিন্তু মাঝে যে অণুটা আছে তার উপর সাইডের অণুগুলো সব সময় আকর্ষণ করছে মাঝের অণুটাকে। তাহলে যদি সেটা এইরকম একটা ঘনকের মতন হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কি হবে, ঘনকের মতন হয়ে থাকলে সাইডের যে জলের অণুগুলো আছে তার উপরে যে আকর্ষণ বল হচ্ছে, আকর্ষণ বলের জন্য অণুগুলো সব সময় চেষ্টা করবে এর গায়ে গায়ে সরে আসার। তাহলে সেই জন্যই গায়ে গায়ে সরে এলে কী হবে, এই ক্ষেত্রফলটাকে তখন সে সংকুচিত করে দিতে চাইবে, করে এমনভাবে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল হয়ে থাকবে যাতে পুরো অংশটাই একটা গোলকের আকার ধারণ করে। এই যে এখানে দেখতে পাচ্ছ মাঝের যে অণুটা আছে তার থেকে প্রত্যেকটা অণুর দূরত্ব কিন্তু সমান, সেই জন্যই এই অংশটা এইভাবে বর্গাকার বা ঘনকাকার হয়ে থাকবে না, সেটা একটা গোলকের মতন আকৃতি ধারণ করবে। সাইডে আমি একটা মাপ পাল্লা লিখে দিয়েছি, দেখবে 10⁻⁷ সেন্টিমিটার, অর্থাৎ এই আন্তরাণবিক আকর্ষণ বলে পাল্লাটা কিন্তু খুব কম দূরত্বের মধ্যে কাজ করে, 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে। সেই জন্যই জলের ফোঁটা সবসময়ই চায় এইরকম একটা গোল আকৃতি হয়ে থাকতে। ঠিক পোকামাকড়ের মতন এখানে সূঁচের ব্যাপারটাও একই রকমভাবেই কাজ করছে। সূঁচটাও যখন জলের ওপরে রাখা আছে, সেখানেও সেই যে অংশ বরাবর রাখা আছে সেই অংশটাতেও তরলের তলটা কিছুটা নিচের দিকে নেমে গেছে, অবনমিত হয়ে গেছে। অবনমিত তরলের তল বরাবর স্পর্শকীয়ভাবে পৃষ্ঠটান কাজ করছে। সেই পৃষ্ঠটান বলের যে লব্ধি, উল্লম্ব যে উপাংশ তাদের লব্ধি, সেই লব্ধিটা সূঁচের ওজনটাকে তখন প্রশমিত করে দেবে। এইভাবে সূঁচটাও তখন ভেসে থাকবে। এটাও কিন্তু ওই একই কারণ। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি যে ঘটনাগুলো লিখেছি, 1 নম্বর আর 3 নম্বর পয়েন্টের কারণটা কিন্তু একই। এই দুটো 1 নম্বর আর 3 নম্বর এই দুটো কিন্তু একই কারণে ঘটছে। আবার 2 নম্বর আর 4 নম্বর এদের কারণটাও আবার একই। কচু পাতায় যে বা পদ্ম পাতায় জলের ফোঁটা রাখা আছে, সেই জলের ফোঁটাগুলো কিন্তু একই কারণে গোলকের মতন আকৃতি ধারণ করে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নিচের দিকে দেখো, আমি আরেকটু ভালোভাবে যদি এটা বলতে চাই, যে একটা বড় জলের ফোঁটা, এই জলের ফোঁটাটার
ভিতরেও অসংখ্য জলের অণু আছে, আবার পৃষ্ঠতল বরাবরও অসংখ্য জলের অণু আছে। ভিতরে যে জলের অণুটা আছে তার সাইডেও চারপাশে এই আণবিক পাল্লার মধ্যেই সাইডে অনেকগুলো জলের অণু আছে এইভাবে। তাহলে মাঝে যে জলের অণুটা আছে তার উপর সাইডের প্রত্যেকটা অণু যখন আন্তরাণবিক আকর্ষণ বলটা ক্রিয়া করছে, তখন কি হচ্ছে, প্রত্যেকটা আকর্ষণ বলেরই ঠিক সমান আর বিপরীতমুখী আর একটা আকর্ষণ বল থাকছে। তাহলে সমস্ত আকর্ষণ বলগুলো কিন্তু এখানে পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে। কাজেই এই নিচের ভিতরের অংশগুলোর উপরে কোনো পৃষ্ঠটান বল কিন্তু এখানে কাজ করছে না। আন্তরাণবিক আকর্ষণ বল, লব্ধি যে আকর্ষণ বল, সেটা কিন্তু কোনোভাবে কাজ করছে না। কিন্তু যদি আমি একদম পৃষ্ঠতল বরাবর অণুগুলোর দিকে খেয়াল করি, তাহলে দেখা যাবে এইভাবে হয়ে থাকে। সেই একদম উপরের পৃষ্ঠতল বরাবর যে অণুগুলো আছে সেইগুলোকে তার নিচের তলের যে অণুগুলো আছে তারা সবসময় ভিতরের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে। সেই জন্যই এই অণুগুলোর ওপরই একটা নিচের বা ভিতরের দিকে একটা টান বল কাজ করছে। আবার প্রত্যেকটা অণুর ওপরে তার সাইডের অণুগুলোও সবসময় আকর্ষণ বল কাজ করছে। তাহলে সবসময় এটা মনে রাখতে হবে যে জলের ফোঁটার একদম পৃষ্ঠতল বরাবর এই যে টান বলটা কাজ করে, এটাই হচ্ছে পৃষ্ঠটান। আর এই পৃষ্ঠটানের জন্যই ক্ষেত্রফলটাও সবসময় সংকুচিত করে দিতে চাইবে, একদম যেটা মিনিমাম ক্ষেত্রফল, ন্যূনতম ক্ষেত্রফল, সেইটাই হওয়ার চেষ্টা করবে। আমরা জানি যে কোনো আয়তনের, একটা নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে একটা ঘনক, একটা গোলক, একটা শঙ্কু বা অন্য কোনো আকৃতির আমি যাই নিই, সবসময় দেখা যাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের হিসাবে কিন্তু গোলকের ক্ষেত্রফলটাই সব থেকে কম। সেই জন্যই জলের ফোঁটাটা সবসময় চেষ্টা করবে একটা গোলকের আকৃতি ধারণ করার। হয়েছে? তাহলে এই যে টান বলটা তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা সবসময় পৃষ্ঠতল বরাবর কাজ করে, তাই এর এরকম নাম পৃষ্ঠটান। কিন্তু ভিতরের জলের অণুগুলোর ওপর কোনো টান বল কাজ করছে না। তার মানে বোঝা যাচ্ছে যে তরলের ভিতরে কোনো পৃষ্ঠটান কাজ করে না, শুধুমাত্র পৃষ্ঠতল বরাবর যে টান বল কাজ করে সেটাই হচ্ছে পৃষ্ঠটান। এবার আমি এখানে দেখো, তোমাদের বইতেও এটা দেখতে পাবে, একটা পাত্রে যদি তরল নেওয়া হয়, সেই তরলের উপরিতল সেটা সবসময় কেমন থাকে, সমতল হয়ে থাকে। আমরা সবাই দেখেছি পাত্রের উপরিতলটা সবসময় অনুভূমিক সমতল হয়ে থাকে। এবার কেন সমতল আকৃতি হয়ে থাকে তার কারণটাও কিন্তু এই পৃষ্ঠটান। কারণ একটা উপরের তল যখন পাত্রের মধ্যে থাকে তখন সেটা যদি অবতল হয়ে থাকে বা উত্তল হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই ন্যূনতম ক্ষেত্রফল বিশিষ্ট হবে না। তাহলে জল যদি নেওয়া হয় তার উপরের তলটা সব সময় যখন সমতল হয়ে থাকবে তখনই তার ক্ষেত্রফলটা হচ্ছে সব থেকে কম। সেটাও কিন্তু এই পৃষ্ঠটান ধর্মের জন্যই হওয়া সম্ভব। সাইডে দেখো, আমি যদি উপর থেকে দেখি তাহলে এই পাত্রের উপরের তলটা এই রকম গোলাকার একটা সমতল বলে মনে হবে। এর উপরে যদি আমরা কাল্পনিক রেখা কল্পনা করি, এ বি, এই কাল্পনিক রেখাটাকে যদি কল্পনা করি, তাহলে দেখা যাবে এই এ বি রেখার উভয় পাশে যে তরলের তল যে অণুগুলো আছে তারা সব সময় কিন্তু এই এ বি রেখা বরাবর যে অণুগুলো আছে তাদেরকে আকর্ষণ করছে। সেটাও কিন্তু এই আন্তরাণবিক আকর্ষণ বল, সেই আকর্ষণ করছে বলেই সেটা সবসময় চেষ্টা করবে উপরের তলটাকে টান টান করে রাখা। এই যে যেমন লিখেছি টান দেওয়া রবারের পর্দা, উপরের তলটাও সেই রকমই হয়ে থাকতে চেষ্টা করবে, সবসময় একটা টান টান পর্দার মতন হয়ে থাকার চেষ্টা করবে। যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে উপরের তল বরাবর এদিকে এদিকে দুদিকেই আকর্ষণ বল কাজ করছে, আন্তরাণবিক আকর্ষণ বলটা, যার জন্য সমগ্র তরলের উপরিতল বরাবরটাই একটা টান টান পর্দার মতন হয়ে থাকে। এখানেও কিন্তু ব্যাপারটা ঠিক একই। তাহলে এখান থেকে আমরা কিভাবে পৃষ্ঠটানটাকে গাণিতিকভাবে নির্ণয় করতে পারবো, সেটা হচ্ছে যে এই এবি রেখাটার দৈর্ঘ্য যদি এল হয়, এই যে ক্রিয়াশীল আকর্ষণ বল, ক্রিয়াশীল বল, এই পৃষ্ঠটান বল, এটাকেই বলা হচ্ছে পৃষ্ঠটানের মোট বল, সেই বলটাকে যদি এফ ধরা হয়, তাহলে ওই তরলের প্রকৃত পৃষ্ঠটান নির্ণয় করতে গেলে একক দৈর্ঘ্যের আকর্ষণ বলটাকে নির্ণয় করতে হবে। তাহলে একক দৈর্ঘ্য নির্ণয় করার জন্য মোট বলটাকে দৈর্ঘ্যটা দিয়ে ভাগ করে দিলেই একক দৈর্ঘ্যের আকর্ষণ বল হয়ে যাবে। আর এই বলটাই কিন্তু স্পর্শকীয়ভাবে ক্রিয়াশীল বল হতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই রেখাটার উপরে সে বলগুলো সবসময় লম্বভাবে ক্রিয়া করতে হবে। এই জন্য সংজ্ঞাটাতে লেখা আছে দেখবে, তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর এবং রেখার উভয় পাশে যে ক্রিয়া কাজ করে, যে বল ক্রিয়া করে, তাকে ওই তরলের পৃষ্ঠটান বলে। তোমাদের বইতেও দেখে নেবে এই পৃষ্ঠটানের সংজ্ঞাটা খুব ভালোভাবেই দেওয়া আছে। বইতে তার একক, মাত্রা, পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলোও দেওয়া আছে। ওই জন্য এগুলো আর আমি বাড়তি বলছি না, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে।
কিছু বাস্তব ঘটনার কথাও বইতে বলা আছে, সেগুলো আমি আলাদা একটা নোট আকারে লিখেছি, সেইভাবে তোমাদের দিয়ে দেবো, সেটা তোমরা দেখবে, তাহলেই হবে। একটা পরীক্ষার কথা বলা আছে, দেখবে এই পরীক্ষাটা কিন্তু তোমাদের এমনি সাধারণ এক্সামে আসবে না। এটা কী হবে, একটা পরীক্ষার সাহায্যে পৃষ্ঠটান বল কীভাবে কাজ করে বা সত্যিই পৃষ্ঠটান বলের কোনো অস্তিত্ব আছে কি না, তার জন্য এই পরীক্ষাটা করা হয়েছে। কীরকম জিনিস তোমাদের বইয়েতেও লেখা আছে, দেখবে এটা 55-56 পৃষ্ঠার মধ্যেই আছে। একটা ধাতব রিং নেওয়া হয়েছে, এটা তার দিয়ে তৈরি একটা ধাতব রিং। সেটাই কী করতে হবে, সাবান জলের মধ্যে ডোবাতে হবে প্রথমে। সাবান জলের মধ্যে ডোবালে তোমরা সকলেই জানো, একটা সাবানের পাতলা সর তৈরি হবে, পাতলা ঝিল্লি বলা হয়, গোটা রিংটার মধ্যেই একটা পাতলা ঝিল্লি তৈরি হবে। এরপর কি করতে হবে, যে ওই পাতলা ঝিল্লিটাতে একটা সুতোর ফাঁস ফেলে দিতে হবে। এই যে এলোমেলোভাবে যেমন সুতো দেওয়া আছে না, এটা একটা গোল এক জায়গায় গিঁট দিয়ে একটা সুতোর ফাঁস তৈরি করে ওই ঝিল্লিটার মধ্যে আস্তে আস্তে ফেলে দিতে হবে। ফাঁসটা না থাকলেও এমনি সাধারণ একটা সুতোও সেখানে ফেলে দিলেও এইভাবে থাকবে। এবার দেখা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সেই সুতোর ফাঁসটার বাইরে বা ভিতরে দু জায়গাতেই সাবানের ঝিল্লিগুলো আছে, ততক্ষণ পর্যন্ত সুতোর ফাঁসটা কিন্তু এলোমেলোভাবেই থাকবে, যেমনভাবে আমি ফেলে দিয়েছিলাম সেমনভাবেই থাকবে, এটাও তাই এটাও তাই। তার মূল কারণটা হচ্ছে ওই সুতোর ভিতরে যে সাবানের ঝিল্লিগুলো আছে, সেখানে যে তরলের অণুগুলো আছে, তাদের মধ্যে যে পৃষ্ঠটান, সেটা কিন্তু এই সুতোটা বরাবর যে তরলের অণুগুলো আছে তার উপরে কাজ করছে। ভিতরের যে অণুগুলো আছে তারা ওই অণুগুলোকে ভিতর দিকে টানছে, বাইরের যে অণুগুলো আছে তারা কিন্তু ওই সুতোর ওপরের অণুগুলোকে বাইরের দিকে টানছে। তার ফলে কি হচ্ছে, সুতোর উপরের প্রত্যেকটা তরলের অণু সবসময় সমান আর বিপরীতমুখী দুটো বলের দ্বারা প্রভাবিত হচ্ছে। কাজেই কী হচ্ছে, এখানে মোট লব্ধি বলটা শূন্য, সেই জন্যই সুতোটার আকৃতি কোনো পরিবর্তন হয়নি, যেমনভাবে প্রথম থেকে দেওয়া হয়েছিল এখানেও তাই এখানেও তাই। এখানেও যেমন দুদিকেই সমান আর বিপরীতমুখী বল কাজ করছিল, তাই জন্য এখানেও আকৃতি কোনো পরিবর্তন হয়নি। এইবার আমি যদি একটা সরু কাঠি দিয়ে বা হাতে করি এই মাঝখানের অংশটাকে যদি ফাটিয়ে দিই, তাহলে কী হবে, মাঝখান থেকে ঝিল্লিটা চলে যাবে, এইরকম একটা ফাঁকা শূন্যস্থান তৈরি হবে, বায়ু আছে এখানে, শূন্যস্থান বলা ভুল, একটা বায়ু তৈরি হবে। তাহলে কী হবে, ভিতরে কোনো তরল থাকছে না। তাহলে এখন তরলের স্তর কোথায় আছে, শুধুমাত্র বাইরের অংশটাতে। তাহলে বাইরের অংশটা তখন কি করবে, এই সুতোর উপরে যে তরলের অণুগুলো আছে তাদেরকে বাইরের দিকে আকর্ষণ করবে। যেহেতু ভিতরে এখন কোনো তরলের স্তর নেই, কাজেই ভিতরের দিকে এখন আর কোনো আকর্ষণ বল থাকবে না। তাহলে এই বাইরের দিকের আকর্ষণ বলটা সবসময় সুতোটাকে টান টান করে একটা বৃত্তাকার আকৃতি ধারণ করবে। ঠিক আছে, এখানেও তাই। আমি যদি ওপরের দিকটাকে ফাটিয়ে দিই, তাহলে ওপরের দিকে আর কোনো তরলের কণা রইল না বা তরলের অণু রইল না, কাজেই এই ডান দিকে কোনো আকর্ষণ বল থাকবে না। যাবতীয় আকর্ষণ বল যা কিছু থাকবে সব এই বাঁ দিকের অংশটাতে। ওই জন্য সাইডের অংশটায় দেখো যতগুলো আকর্ষণ বল দেখানো হচ্ছে সব বাঁ দিকে। তাহলে এখানে সুতোটা তখন আর এলোমেলোভাবে থাকবে না, এরকম টান টান অবস্থায় হয়ে যাবে, আর সুতোটা একটু বাঁ দিকে চেপে সরে আসবে। এর মূল কারণটা কি হলো না, সবসময় যে সমান পরিসীমা বিশিষ্ট বিভিন্ন ক্ষেত্রের মধ্যে বৃত্তের ক্ষেত্রফলটাই হচ্ছে সব থেকে বেশি। এখানে দেখো এই যে অংশটা, একে যদি আমি টান টান করে চারিদিক থেকে সমানভাবে টান দিয়ে দিয়ে রাখি, দেখা যাবে এলোমেলোভাবে যেটা সরিয়েছিল সেটা এখন বৃত্তাকার হয়ে যাবে, কারণ বৃত্তের ক্ষেত্রফলটা সব থেকে বেশি। আর এই ক্ষেত্রফলটা যত বেশি হবে, বাইরের সাবানের ঝিল্লির ক্ষেত্রফলটা তত কম হবে, কারণ এ যত বড় হবে পিছনের এই স্তরের ক্ষেত্রফলটা তত কম হবে। কারণ পৃষ্ঠটান ধর্মের মূল কারণটাই হচ্ছে যে ক্ষেত্রফলটাকে ন্যূনতম করা। মূল বিষয়টাই হচ্ছে ক্ষেত্রফলটাকে ন্যূনতম করা। তাহলে এই সাবানের ঝিল্লির ক্ষেত্রফলটা কখন ন্যূনতম হবে, যখন ভিতরের অংশের ক্ষেত্রফলটা হবে সব থেকে বেশি। এখানেও তাই, এই অংশটা যে অংশটাতে বায়ু আছে সেই অংশের ক্ষেত্রফলটা যখন সব থেকে বেশি হবে, তখন যে অংশে সাবানের ঝিল্লিটা আছে সেই অংশের ক্ষেত্রফলটা হবে সব থেকে কম। সেই জন্যই সুতোটাও যতটা পারা যায় বাঁ দিক চেপে সরে আসবে, যাতে ডান দিকের অংশটা ফাঁকা অংশটা বৃদ্ধি পায়। যত বেশি বৃদ্ধি পাবে সাবানের ঝিল্লির এই অংশটাও তত ছোট হবে, কাজেই ন্যূনতম ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে যাবে। সেই সব থেকে কম ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে যাওয়ার জন্যই সুতোটা এখানে গোল আকৃতি ধারণ করেছে, এখানে এইভাবে একটা বক্ররেখার আকৃতি ধারণ করেছে, কিন্তু দূরক্ষেত্রে টান টান হয়ে থাকবে সুতোটা। সেই জন্যই এক্ষেত্রে বলা সম্ভব যে সাবানের ঝিল্লির দরুন এখানেও কিন্তু একটা পৃষ্ঠটান বল কাজ করছে, একটা পৃষ্ঠটান বলের উপস্থিতি আছে, তাই এই পরীক্ষার সাহায্যে এটা দেখানো যাচ্ছে, এইভাবে এটা সম্ভব হচ্ছে।
তাহলে এই হলো পৃষ্ঠটান আছে তার একটা বাস্তব পরীক্ষা। আর উপরের দিকে কিছু বাস্তব ঘটনার কথা বলা হয়েছে। এইগুলো শুধুমাত্র তোমরা ভিডিওটা দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে। আর আমি যে নোটটা দিচ্ছি, কিছু নোট আকারে কিছু প্রশ্নও এখানে আমি লিখে দিয়েছি, দেখবে তোমাদের পাঠিয়ে দেবো, সেইগুলোকেও তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে, তাহলেই পৃষ্ঠটান ব্যাপারটা কমপ্লিট হবে। এবার একটা ধারণা আমি এখানে বলছি, দেখবে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। এটা যদিও তোমাদের সিলেবাসের মধ্যে অতটা নেই, কিন্তু যদি শর্ট কোশ্চেন আসে তাই আমি এখানে বলে দিয়েছি। আণবিক তত্ত্বের মূল বিষয়টা হচ্ছে কিভাবে অণুগুলোর মাধ্যমে পৃষ্ঠটান বল কাজ করে। এটা সম্পূর্ণ একজন বিজ্ঞানীর ধারণা, ল্যাপ্লাস, একজন বিজ্ঞানীর নাম তোমরা আগেই শুনেছো, সেটা হচ্ছে ল্যাপ্লাসের ধারণা। দেখবে এখানে তার জন্য চারটে জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সংশক্তি বল কি, আসঞ্জন বল কি, আণবিক পাল্লা কি, আর প্রভাব গোলক বলতে কি বোঝায়। সংশক্তি বল কি, এগুলো সংজ্ঞাগুলো আমি ওই নোটের মধ্যে দিয়ে দিয়েছি। একই অণুর মধ্যে যে আকর্ষণ বল, যেমন জলের অণুর সঙ্গে জলের অণুরই যে আকর্ষণ বল, পাশাপাশি অবস্থিত দুটো আকর্ষণ বল, এদেরকে বলা হচ্ছে সংশক্তি বল। আসঞ্জন বলটা কি, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল। মানে এটা যদি একটা কাঁচের পাত্র হয়, সে কাঁচের যে অণু তার সঙ্গে তার গায়ে লেগে আছে যে জলের অণু, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেইটাকে বলা হচ্ছে আসঞ্জন বল। আর আণবিক পাল্লা বলতে কি বোঝায় না, যে দূরত্বের মধ্যে সংশক্তি বলের প্রভাবটা কার্যকর থাকে। এই যে একটা জলের অণুর সঙ্গে তার পাশে আর একটা জলের অণু, এই যে আকর্ষণ বল কাজ করছে, এটা কিন্তু অনেকটা বেশি দূরে জলের অণুটা থাকলে সেখানে আর এই বলটা কাজ করবে না। প্রায় 10⁻⁹ মিটার, বা বলা যেতে পারে এখানে আমি যেটা লিখেছিলাম 10⁻⁷ সেন্টিমিটার, এই রকম দূরত্বের মধ্যে যে অণুগুলো থাকবে তাদের মধ্যেই এই লব্ধি বা এই সংশক্তি বলটা কাজ করবে। ঠিক আছে। আর প্রভাব গোলক বলতে কি বোঝায়, প্রভাব গোলকটা হচ্ছে যে ওই দূরত্বটাকে ব্যাসার্ধ ধরে, এই যে আণবিক পাল্লার সমান ব্যাসার্ধ ধরে, তাহলে এখানে আণবিক পাল্লা হচ্ছে 10⁻⁹ মিটার, বা বলা যেতে পারে 10⁻⁷ সেন্টিমিটার। সেই দূরত্বটাকে ব্যাসার্ধ ধরে যদি একটা কাল্পনিক গোলক তৈরি করা যায়, এই যে ছবিতে আমি দেখিয়েছি, দেখবে 3 রকম গোলক আমি দেখিয়েছি, এই গোলকগুলোই হচ্ছে প্রভাব গোলক। যার মধ্যে কি আছে, যে অণুগুলো আছে সেই অণুগুলোর ওপর কেন্দ্রীয় অণুটির জন্য সংশক্তি বল কাজ হয়ে থাকে। তাহলে এই যে নিচে কেন্দ্রে একটা করে অণু আছে, আবার প্রত্যেকটা প্রভাব গোলকের একদম উপরিতল বরাবর অণুগুলো আছে। এই অণুগুলোর ওপর কেন্দ্রে যে অণুগুলো আছে তাদের জন্য আকর্ষণ বল কাজ করবে। যদি এখানে আমি তীর চিহ্নগুলো বাইরের দিকে দেখিয়েছি, এগুলো বাইরের দিকেও আছে আবার ভিতরের দিকেও আছে, কারণ ভিতরে যে অণুটা আছে তারাও পৃষ্ঠতলের অণুগুলোকে ভিতরের দিকে আকর্ষণ করছে, পৃষ্ঠতল বরাবর যে অণুগুলো আছে তারা কেন্দ্রের অণুটাকে বাইরের দিকে আকর্ষণ করছে। এইভাবে সংশক্তি বলটা কাজ হচ্ছে। তা এই গোলকটাকে বলা হচ্ছে প্রভাব গোলক। এবার মূল ধারণাটা কি না, একটা পাত্রের মধ্যে যখন আমি জল বা কোনো তরল নিয়েছি, সেখানে দেখা যাবে পাত্রের যে উপরিতল, সেই উপরিতল বরাবর কিছু অণু থাকবে, সেই উপরিতলে সামান্য নিচ বরাবর কিছু জলের অণু থাকবে, সব জায়গাতেই আছে অসংখ্য জলের অণু আছে। আবার পাত্রের ভিতরের দিকেও অনেক জলের অণু আছে। প্রত্যেক ক্ষেত্রে আমি যদি 3 জায়গায় 3 রকম প্রভাব গোলক তৈরি করি, দেখা যাবে একদম ভিতরে যে জলের অণুটা আছে তার উপর এই সংশক্তি বলটা চারিদিক থেকে সমান। ঠিক আছে। তাহলে এই প্রভাবগুলোকের ওপর কিন্তু কোনো লব্ধি বল কাজ করছে না, কেন্দ্রীয় যে অণুটা আছে সেই অণুর ওপর কোনো লব্ধি বল কাজ করছে না, কারণ এখানে প্রত্যেকটা বলই সমান আর বিপরীতমুখী হওয়ার জন্য এরা পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে। কিন্তু যে অণুগুলো উপরিতলে আছে তার উপর কি হবে, ঠিক তার নিচের তলের যে অণুগুলো আছে, নিচের যে স্তরটা আছে সেখানে যে অণুগুলো আছে তারা এইভাবে উপরিতলের অণুগুলোকে সবসময় নিচের দিকে আকর্ষণ করবে। কিন্তু উপরে যেহেতু সম্পূর্ণ বাতাস, বায়ু, তার জন্য কোনো পৃষ্ঠটান বল সেখানে কাজ করবে না। কাজেই এই উপরের অংশের জন্য এদের কোনো আকর্ষণ বলও নেই, সম্পূর্ণ আকর্ষণ বলটা এখানে কাজ করছে নিচের দিক বরাবর। ঠিক আছে। তাহলেই দেখা যাচ্ছে উপরের পৃষ্ঠতলটা সবসময়, উপরে পৃষ্ঠতলের যে অণুগুলো আছে তারা সবসময় নিচের দিকে একটা নিম্নমুখী বল ক্রিয়া করবে, প্রত্যেকটা অণুর ওপরই নিম্নমুখী বল ক্রিয়া করবে।
আর যদি আমি তার থেকে সামান্য নিচে আর একটা স্তর কল্পনা করি, সেখানেও যে প্রভাবগুলো আঁকা হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে তার নিচের অংশের যে অণুগুলোর দ্বারা আকর্ষণ বলটা কিন্তু অনেক বেশি, বরং উপরের দিকের সম্পূর্ণ প্রভাব গোলকটা বরাবর এই আকর্ষণ বলটা কাজ করছে না, কারণ প্রভাব গোলকের উপরে সামান্য অংশ বায়ু আছে, সেখানে জলের অণু নেই, কাজেই সম্পূর্ণ জলের অণুগুলো উপরের দিকে যেগুলো আছে তারা যে আকর্ষণ বল কাজ করছে, সেই তুলনায় নিচের দিকের অর্ধগোলকটাতে জলের অণুগুলোর সংখ্যা বেশি থাকায় আকর্ষণ বলটা কিন্তু বেশি হবে। কাজেই এখানে কিন্তু সম্পূর্ণভাবে এইটার মতন প্রশমিত করতে পারছে না, এই জন্য এখানে একটা ক্ষুদ্র নিম্নমুখী বল কাজ করছে। আর এখানে তো নিচের অর্ধগোলকটাতেই সম্পূর্ণ জলের অণুগুলো আকর্ষণ করছে, ওপরের দিকে কোনো জলের অণু নেই বলে এখানে সম্পূর্ণ আকর্ষণ বলটাই নিচের দিকে, সেই জন্য এখানে লেখা হয়েছে বৃহৎ নিম্নমুখী বল। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে জলের উপরিতলের অণুগুলোর উপরেই সবসময় এই নিম্নমুখী আকর্ষণ বলটা কাজ করছে, ভিতরের দিকের অণুগুলোর ওপর কোনো আকর্ষণ বল কাজ করছে না। তাহলে এখান থেকেও এটাও কিন্তু পৃষ্ঠটানের জন্যই এটা সম্ভব। জলের উপরিতলের অণুগুলো সবসময় এইভাবে টান টান হয়ে থাকে, এই যে দেখা যাচ্ছে অণুটার ওপর, এদিকের অণুটাও কিন্তু আকর্ষণ করছে, এদিকের জলের অণুটাও এর ওপর আকর্ষণ করছে। কাজেই প্রত্যেকটা জলের অণু, উপরিতলে যে অসংখ্য জলের অণু আছে তাদের উপরে সাইডের অণুগুলোও এইভাবে আকর্ষণ বল কাজ করাচ্ছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাবে স্পর্শকীয়ভাবে এই যে আকর্ষণ বলগুলো কাজ করছে, তার জন্য উপরিতলটাও টান টান হয়ে থাকার চেষ্টা করবে, আর নিম্নমুখী বলগুলোর জন্য সবসময় চেষ্টা করবে উপরের ক্ষেত্রফলটা যেন সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে ন্যূনতম ক্ষেত্রফল ধারণ করে। তার ন্যূনতম ক্ষেত্রফল হওয়া মানেই উপরের তলটা সবসময় চেষ্টা করবে সমতল হয়ে থাকার। ঠিক আছে, এইবার কি করতে হবে, এই যে নিম্নমুখী বল, এই নিম্নমুখী বলের বিরুদ্ধে যদি আমি অন্য কোনো অণুকে টেনে ওপরের দিকে তোলার চেষ্টা করি, সেক্ষেত্রে কি দেখা যাবে, এই নিম্নমুখী বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। তাই নিম্নমুখী বলের বিরুদ্ধে যখন কাজ করতে হয়, তখন কি হয়, এই অণুগুলোর ওপর কিছুটা শক্তি সঞ্চয় হয়, সেই শক্তিটাকে আমরা বলবো পৃষ্ঠ শক্তি, বা বলা যেতে পারে বিভব শক্তি। পৃষ্ঠ বিভব বা পৃষ্ঠ শক্তি বা বিভব শক্তি, এই শক্তির হিসাব অনুযায়ীও কিন্তু পৃষ্ঠটানের ধারণা দেওয়া যায়। এখানে কিন্তু জলের উপরিতলের অংশটা ক্ষেত্রফল হিসেবে কল্পনা করতে হবে, সেই প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে কতটা পৃষ্ঠ শক্তি সঞ্চিত হতে পারছে তার উপর নির্ভর করে এখানে পৃষ্ঠ শক্তিটাকে হিসাব করা হয়। যেহেতু এটা তোমাদের সিলেবাসের মধ্যে অতটা ডিটেলস নেই, তাই আমি আর বেশি ডিটেলস বলতে চাইছি না, শুধুমাত্র পৃষ্ঠ শক্তি জিনিসটা কি সেটা একটুখানি বলে দিচ্ছি। পৃষ্ঠ শক্তি বাই ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ পৃষ্ঠ শক্তি, সেইটা দিয়েই এখানেও পৃষ্ঠ টানটাকে হিসাব করা যায়। তাহলে পৃষ্ঠ টান শুধুমাত্র যে এফ বাই এল, অর্থাৎ এই যে পৃষ্ঠতল বরাবর টান বল, প্রতি একক দৈর্ঘ্যে টান বল, এইটার দ্বারাই যে পৃষ্ঠ টান ক্রিয়া করা হবে বা পৃষ্ঠ টানকে বোঝানো হবে সেটা নয়, প্রতি একক ক্ষেত্রফলে যে পৃষ্ঠ শক্তি সঞ্চিত হচ্ছে সেটা দিয়েও পৃষ্ঠ টানকে বোঝানো যায়। যাকে তাই এইটা শুধু তোমরা এই সংজ্ঞাগুলোকে করে রাখবে একটু, এটা অতটা ডিটেলস বোঝার বা পড়ার দরকার নেই, কারণ এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। তোমাদের মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে এইগুলো। ঠিক আছে, তোমরা এইগুলোকেই একটু ভালোভাবে শুনে রাখবে, ভালোভাবে পড়ে রাখবে, আমি যে নোটটা দিচ্ছি সেটাকেও ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবে, তাহলেই এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে।